কেমন হবে যদি কোনো বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেওয়া হয়? কেমনই বা হবে যদি কোনো অপরিচিত মানুষ আপনার বাড়িতে প্রবেশ করে আপনারই পরিবারকে কালো জাদু দ্বারা নিয়ন্ত্রণ করে? বলছিলাম তেমনই একটা কনসেপ্ট দ্বারা মুক্তি পাওয়া মুভি শয়তানের ব্যাপারে, যেখানে দেখানো হয়েছে কিভাবে একটি বাবা তার সন্তানকে কালো জাদুর হাত থেকে বাঁচানোর জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। মুভির শুরুতে আমাদের মুভির মেইন চরিত্র কবিরকে দেখানো হয়, যে তার ছেলে ধ্রুবের সাথে নিজের মেয়ে জাহ্নবীর কলেজের বাইরে অপেক্ষা করছিল। একটু পর তার মেয়ে ক্লাস শেষ করে বের হয়। তখন আমরা তার সাথে একটা ছেলেকে লক্ষ্য করি যে তাকে হাগ করছিল। এটা দেখে কবির তার ছেলেকে জিজ্ঞেস করে তার বোনের সাথে ছেলেটা কে। ধ্রুব বলে সে তাকে চেনে না। এরপর তারা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাস্তায় জাহ্নবী তার বাবাকে তার বন্ধুদের সাথে লাদাখ ঘুরতে যাওয়ার জন্য অনুমতি চায়। তার বাবা তাকে জিজ্ঞেস করে কে কে যাচ্ছে তার সাথে। জাহ্নবী বলে সে, তার বন্ধু বৃন্দা এবং কলেজের বাকি সবাই। এখানে তার বাবা বুঝতে পারে সেই ছেলেটাও তাদের সাথে ঘুরতে যাবে, তাই সে তার মেয়েকে ঘুরতে যাওয়ার অনুমতি দেয় না। কিন্তু জাহ্নবী জেদ করতে থাকে যাওয়ার জন্য। উপায় না পেয়ে কবির তাকে অনুমতি দিয়ে দেয়, তবে সেখানে গিয়ে তাকে কিছুক্ষণ পরপর কল করতে বলে এবং লাইভ লোকেশন পাঠাতে বলে। জাহ্নবীও এতে রাজি হয়ে যায়, কিন্তু কবিরের স্ত্রী প্ল্যান করে এর আগে তারা উইকেন্ডে সবাই মিলে তাদের ফার্ম হাউসে বেড়াতে যাবে। এটা শুনে সবাই অনেক খুশি হয়। যেমন ভাবা তেমন কাজ, তারা সবাই মিলে ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় তারা নাস্তা করার জন্য একটা হোটেলে দাঁড়ায়। এখানে আমরা সবাইকে খেতে দেখলেও জাহ্নবীকে বসে থাকতে দেখি। এখানকার পরোটার বেশি তেল হওয়ার কারণে সে খাচ্ছিল না। এরপর কবির দুটো চায়ের অর্ডার করে, কিন্তু এখানকার নিয়ম ছিল প্রথমে চায়ের কাউন্টার থেকে টোকেন নিতে হবে, তারপর চা পাওয়া যাবে। তাই কবির চায়ের কাউন্টারে টোকেন নিতে যায়। সেখানে তার কাছে খুচরো টাকা না থাকার কারণে টোকেন নিতে পারে না। এখানে আমরা মুভির আরেক চরিত্র বলরাজকে দেখতে পাই, যে তাদেরকে চা এনে দেয়। তাই কবির তাকে ধন্যবাদ দিয়ে তাদের সাথে জয়েন করতে বলে। বলরাজ তাদের সাথে জয়েন করে। একটু পর কবিরের একটা ফোন আসে, তাই সে পাশে চলে যায় কথা বলার জন্য, যদিও তার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে বলরাজ জাহ্নবীকে একটি লাড্ডু খেতে দেয়। জাহ্নবী সেটা খেয়েও ফেলে। লাড্ডুটি খাওয়ার সময় জাহ্নবীর কেমন জানি একটা ফিল হয়। একটু পর বলরাজ তাকে সেই পরোটাটি খেয়ে নিতে বলে। আমরা দেখতে পাই জাহ্নবী যেটা তেলের জন্য এতক্ষণ খাচ্ছিল না, বলরাজ বলাতে সেটা পুরো খেয়ে ফেলল। এটা দেখে কবির একটু অবাক হয়, কিন্তু সে এটাতে তেমন একটা গুরুত্ব দেয় না। সেখান থেকে বের হয়ে কবির এবং ধ্রুব দোকানে খাবার নিচ্ছিল, কিন্তু জাহ্নবী তাদের যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। এখানে তাকে দেখে আমরা বুঝতে পারি সে কোনো কারণে ভয় পেয়ে আছে। একটু পর বলরাজ তাদের গাড়ির পাশে আবার আসে। বলরাজকে দেখে আবার জাহ্নবীর মধ্যে আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করি। বলরাজ তাকে একটা বিস্কিটের প্যাকেট দেয় এবং ফার্ম হাউসে পৌঁছা মাত্র এটা তাকে খেয়ে ফেলতে বলে, কিন্তু গাড়িতে থাকা জ্যোতি এটা লক্ষ্য করে আর কিছু একটা বুঝতে পারে। কিছুক্ষণের মধ্যে তারা তাদের ফার্ম হাউসে পৌঁছে যায়। কবির এবং জ্যোতি গাড়ি থেকে ব্যাগ বের করে ফার্ম হাউসের ভেতরে যায়, কিন্তু জাহ্নবীকে ভেতরে না গিয়ে বলরাজের দেওয়া সেই বিস্কুটটি খেতে দেখি, যেটা একটু রহস্যজনক মনে হয় আমাদের। এরপর আমরা সবাইকে ফার্ম হাউসের ভেতরে সুইমিং পুলে মজা করতে দেখতে পাই। গোসল শেষে যখন জ্যোতি ফার্ম হাউসের ছাদে চুল শুকাচ্ছিল, তখন সে ছাদ থেকে বলরাজকে লক্ষ্য করে, যে ফার্ম হাউসের গেটে দাঁড়িয়েছিল। জ্যোতি দৌড়ে গিয়ে এটা কবিরকে জানায়। কবির তাকে দেখে একটু অবাক হয়। বলরাজ বলে তার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছে, ফোনে চার্জ দিয়ে সে কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। কিন্তু জ্যোতি এতে মোটেও খুশি হয় না। সে কবিরের ওপর রাগ করে এবং কবিরকে তাকে চলে যেতে বলার জন্য বলে। কবির বলে শুধু 15 মিনিটের ব্যাপার, চার্জ হলেই সে চলে যাবে। এরপর আমরা জাহ্নবীকে বলরাজের সাথে কথা বলতে দেখতে পাই। জাহ্নবী বলরাজকে তার বয়ফ্রেন্ড এবং লাদাখ ঘুরতে যাওয়ার ব্যাপারে বলছিল,
কিন্তু ধ্রুব জাহ্নবীকে নিজের সাথে খেলার জন্য জোর করছিল। এটা দেখে বলরাজ জাহ্নবীকে বলে, তুমি তোমার ভাইয়ের সাথে এমনভাবে খেলো যাতে করে সে কখনো তোমার সাথে খেলতে না চায়। জাহ্নবীও সাথে সাথে তার ভাইকে নিয়ে খেলতে চলে যায়। কিছুক্ষণ পর জ্যোতি ধ্রুবের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে দেখে গার্ডেনে জাহ্নবী ধ্রুবকে অস্বাভাবিকভাবে জোরে জোরে দোল খাওয়াচ্ছিল। এটা দেখে জ্যোতি দৌড়ে গিয়ে জাহ্নবীকে থামতে বলে, কিন্তু এতে করে জাহ্নবী থামে না। এরপর কবির এসেও তাকে থামতে বলে, তবুও সে তাদের কথা শুনছিল না। কিন্তু যখন বলরাজ এসে জাহ্নবীকে থামতে বলে, সবাইকে অবাক করে দিয়ে জাহ্নবীও থেমে যায়। এরপর সে নিজেও বুঝতে পারে না সে কেন এমনটা করছিল। কবির তাকে এটার জন্য বকা দেয়, ধ্রুবকে সরি বলতে বলে। এখানে আমরা বুঝতে পারি বলরাজ জাহ্নবীকে যেমন যেমন বলছিল জাহ্নবীও ঠিক তেমনটাই করছিল। এভাবে রাত হয়ে যায় আর আমরা দেখতে পারি সবার সাথে বলরাজও এখনও বসে আছে। এখানে বলরাজ জাহ্নবীকে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে বলে। জাহ্নবীও সাথে সাথে ফোন দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেয়। এটা দেখে কবির ও জ্যোতি দুজনেই অবাক হয়ে যায়। কবির রেগে গিয়ে বলরাজকে ঘর থেকে বের করে দিতে গেলে বলরাজ জাহ্নবীকে তার বাবাকে আটকানোর জন্য বলে। জাহ্নবীও বলরাজের কথা মতো তার বাবাকে আটকানোর জন্য ধাক্কা দিয়ে দেয়। এটা দেখে কবির ও জ্যোতি ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে জাহ্নবী নিজের কন্ট্রোলে নেই। বলরাজ জাহ্নবীকে যেটা যেটা বলবে সে সেটাই করবে। কবির বলরাজকে জিজ্ঞেস করে সে কি করেছে তার মেয়ের সাথে, কেন সে এমনটা করছে। বলরাজ বলে, আপনারা আপনার মেয়েকে সারা জীবনের জন্য আমাকে দিয়ে দিন। এটা শুনে কবির রেগে যায় এবং বলরাজকে মারতে শুরু করে। বলরাজ কবিরের সাথে না পেরে ওঠায় জাহ্নবীকে বলে ধ্রুবের মাথা ফাটিয়ে দিতে। আর জাহ্নবীও তার কথা শুনে তেমনটাই করে এবং ধ্রুবের মাথা ফাটিয়ে দেয়। এর কিছুক্ষণ পর আমরা দুইজন পুলিশকে দেখতে পারি যাদের লুকিয়ে জ্যোতি কল করেছিল। তারা বিপদে থাকা সত্ত্বেও পুলিশকে কিছুই বলতে পারে না, কারণ বলরাজ জাহ্নবীকে কিচেনে গ্যাস চালু করে বসে থাকতে বলেছিল। যদি তারা পুলিশকে কিছু বলার চেষ্টাও করে তাহলে জাহ্নবী সিলিন্ডার ব্লাস্ট করে নিজেকে মেরে ফেলত। এটার ভয়ে জ্যোতি পুলিশকে বলে, আমাদের ছোট ছেলে ধ্রুব হয়তো ভুল করে ফোন দিয়েছিল। এটা শুনে পুলিশও তেমন একটা কিছু না বলে চলে যায়। এদিকে ধ্রুবের অনেক বেশি রক্ত বেরোচ্ছিল, তাই কবির বলরাজকে বলে, তোমার টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেব, আমাদের ছেড়ে দাও। এটা শুনে বলরাজ তাকে বাড়িতে যা ছিল সব নিয়ে আসতে বলে। তার কথা মতো কবির সব টাকা গহনা নিয়ে এসে তাকে দিয়ে দেয়। সেটা নিয়ে বলরাজকেও আমরা চলে যেতে দেখতে পাই। কিন্তু অবাক ব্যাপার, জাহ্নবী অস্বাভাবিকভাবেই আগের মতো দাঁড়িয়ে আছে। এটা দেখে কবির দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখে বলরাজ গেটের সামনে দাঁড়িয়ে টাকার ব্যাগে আগুন লাগিয়ে দিয়েছে। তাদের বুঝতে বাকি থাকে না বলরাজ এখানে টাকার জন্য আসেনি। জ্যোতি কবিরকে জিজ্ঞেস করে সে জাহ্নবীকে নিয়ে যাবে। কবির বলে, আমি নিয়ে যেতে দেব না। এর কিছুক্ষণ পর আমরা বলরাজকে ঘুমাতে দেখি এবং তার পাশে জাহ্নবী ছুরি হাতে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। কবির এই সুযোগে নিচে থাকা বলরাজের ফোনটি নিতে গেলে জাহ্নবী তাকে সিঁড়ি থেকে নামতে দেয় না। কবির বাধ্য হয়ে আবার উপরের ঘরে ফিরে আসে এবং জানালা দিয়ে নিচে যাওয়ার চেষ্টা করে। ততক্ষণে আমরা জ্যোতিকে বলরাজের সাথে ফাইট করতে দেখতে পাই। কবির জ্যোতিকে সাহায্য করতে আসলে জাহ্নবী তার পায়ে চাকু চালিয়ে দেয়। কবির তবুও নিজেকে কোনো রকম সামলে নিয়ে জাহ্নবীকে সিঁড়ির সাথে বেঁধে ফেলে এবং বলরাজকে মারতে শুরু করে। এক পর্যায়ে কবির বলরাজের গলা চেপে ধরলে বলরাজ বলে, জাহ্নবী জোরে জোরে হাসতে থাকো, যতক্ষণ না পর্যন্ত তুমি মারা যাচ্ছ ততক্ষণ পর্যন্ত থামবে না। জাহ্নবীও জোরে জোরে হাসতে শুরু করে। এটা দেখে কবির বলরাজকে ছেড়ে দেয়। তখন বলরাজ রেগে গিয়ে আবার জাহ্নবীকে বলে তার ভাই ধ্রুবকে উপরে গিয়ে মেরে ফেলতে। জাহ্নবী চাকু নিয়ে উপরের দিকে যেতে থাকে ধ্রুবকে মারার জন্য, কিন্তু কবির তাকে কোনো রকম আটকে নেয় এবং স্টোর রুমে নিয়ে যায়। জাহ্নবীও সুযোগ পেয়ে স্টোর রুমে তার বাবা মাকে বাইরে থেকে আটকে দেয়। এরপর সে আবার তার ভাইকে মারার জন্য চাকু হাতে খুঁজতে থাকে। ততক্ষণে ধ্রুব ছাদের উপর লুকিয়ে পড়ে।
জাহ্নবীও বুঝতে পারে ধ্রুব ছাদে কোথাও আছে। সে জলদি গিয়ে ছাদের দরজায় জোরে জোরে বাড়ি দিতে থাকে এবং ভয়ে ধ্রুব জোরে জোরে তার বাবাকে ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যে জাহ্নবী তার পাশে থাকা কুড়াল দিয়ে দরজা ভেঙে ফেলে। ততক্ষণে কবিরও দরজা ভেঙে সেখানে চলে আসে, কিন্তু সে কিছু করার আগেই জাহ্নবী ধ্রুবকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু তারপরেও আমরা দেখি ধ্রুব কোনো রকমে বেঁচে গেছে। কোনো উপায় না পেয়ে জাহ্নবীর বাবা মা তাকে বলরাজকে দিয়ে দিতে রাজি হয়। বলরাজ জাহ্নবীকে নিয়ে চলে যায় এবং জ্যোতি ধ্রুবকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর আমরা বলরাজ ও জাহ্নবীকে দেখতে পাই জঙ্গলের মাঝে দিয়ে কোথাও যেতে। তাদের সাথে আরও অনেক মেয়েকে দেখা যায় যারা সবাই বলরাজকে ফলো করছিল। তাদের সবাইকে বলরাজ জঙ্গলের মাঝে একটা বাড়িতে নিয়ে যায়। এখানে আমরা বলরাজকে অন্য এক রূপে দেখতে পাই এবং তার পেছনে আমরা শয়তানের মূর্তিও দেখতে পাই। হয়তো বলরাজ শয়তানকে খুশি করার জন্য সকল মেয়েগুলোকে উৎসর্গ করবে। কিছুক্ষণ পর আমরা কবিরকে সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি। ঠিক সেই মুহূর্তে কেউ তাকে পেছন থেকে মেরে অজ্ঞান করে ফেলে। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে বলরাজ তার হাতে পুতুল নিয়ে আগুনের মধ্যে ফেলছে। কবির সুযোগ পেয়ে তার পাশে জ্বলতে থাকা আগুনের থেকে একটি লাঠি তার পায়ে ঢুকিয়ে দেয় এবং তার জিহ্বা কেটে ফেলে, যাতে করে সে কাউকে কিছু বলতে না পারে। কিন্তু তারপরেও সবাই কবিরকে মারার জন্য দৌড়ে আসতে থাকে, কারণ বলরাজ সবাইকে আগেই বলে রেখেছিল যদি কেউ তাকে ছোঁয়ার চেষ্টাও করে তাহলে তারা যেন তাকে মেরে ফেলে। যখনই সবাই তাকে মারতে যাবে তখনই সে তার হাতে থাকা রেকর্ডারটি চালিয়ে দেয়। আর এটাতে ছিল বলরাজের ভয়েস ক্লিপ, যেটা কবির বুদ্ধি করে রেকর্ড করে নিয়ে কিছুটা এডিট করেছিল, যেখানে বলরাজ বলছিল, তুমি আগের মতোই হাসো, তুমি আগের মতোই স্বাভাবিক হয়ে যাও। আর এটা শুনে জাহ্নবী সহ সবাই আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। আর এভাবেই কবির নিজের মেয়ের সাথে সকলকে মুক্ত করে দেয়। মুভির শেষ মুহূর্তে আমরা দেখতে পাই কবির বলরাজকে কোনো একটা জায়গায় শিকল দিয়ে আটকে রেখেছে এবং খাওয়ার জন্য মরা ইঁদুর দিয়ে বলে, একটা বাবা তার সন্তানের জন্য এত কষ্ট করে, আর তুমি এক রাতেই তাকে নিয়ে যেতে চাও। এটা বলে কবির সেখান থেকে চলে যেতে থাকে, আর বলরাজকে বোবার মতো আমরা তাকিয়ে থাকতে দেখি। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।